আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি তুরস্কে গিয়েছেন। তুরস্ক থেকে আমেরিকায় যাবেন এবং তুরস্কে যাওয়ার আগে ঢাকা প্রেস ক্লাবে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে একান্তে বৈঠক করেছেন। কি আলাপ করেছেন প্রণয় ভার্মার সাথে, কেন তুরস্কে গিয়েছেন, সেখানে কি কথা হয়েছেন, তার আগেও তিনি বেশ কয়েকটা দেশে ঘুরে বেড়াচ্ছেন। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম এবং আদাব। অনেকদিন ডক্টর খলিলের গল্প করি না। ডক্টর খলিল পররাষ্ট্রমন্ত্রী হয়ে অনেকেই চমকে দিয়েছেন, কিন্তু তিনি যে আসলে এই বিএনপির সাথে তারেক রহমানের সাথে একটা লিয়াজো মেনটেন করছিলেন এবং তিনি আওয়ামী লীগের সাথেও লিয়াজো মেনটেন করছিলেন ইউনূসের সরকারের ভেতরে থেকে। এবং আমি আগে আপনাদের বলেছি, আপনাদের মনে আছে কি না, ইউনূস মাঝে মধ্যে তার উপরে খুব বিলাওতেন যে আমি তোমাকে পাঠাই আর তুমি যা এসব মেসেজ নিয়ে আসছো আমার উল্টা দিকে। ডক্টর খলিল ব্যক্তিগত আলাপচারিতা অনেকবারই বলেছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়টা আমার অনেক দিনের শখ একটু গুছিয়ে নেবার। আপনারা জানেন যে তিনি বিসিএস এ জয়েন করেছিলেন ফরেন সার্ভিস ক্যাডার হিসেবে। তারপরে তিনি জাতিসংঘে কাজ করেছেন প্রায় 2 দশকের বেশি। আংটারের উপদেষ্টা ছিলেন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থায় তিনি কাজ করেছেন। জাতিসংঘের ব্যাপারে তার একটা অভিজ্ঞতা রয়েছে, দক্ষতা রয়েছে। এবং তিনি সম্প্রতি এই 2026-27 সালের মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। ইনফ্যাক্ট বাংলাদেশ এই পদে প্রার্থী হয়েছেন। ইউনূস সরকারের আমলে এই পদে অন্যকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পরে সেই নমিনেশনটা চেঞ্জ করে ডক্টর খলিলকে দেওয়া হচ্ছে। এবং তারপর থেকে ডক্টর খলিল এটার জন্য কিন্তু একের পর এক বিদেশ সফর করছেন, চেষ্টা করছেন। বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল প্যালেস্টাইন, তারা বাংলাদেশের সমর্থনে উইথড্র করেছে। এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে বাংলাদেশ। সাইপ্রাস 1 বছর ধরে কিন্তু এই পদের জন্য ক্যাম্পেইন করছে, তারা 1 বছর সময় পেয়েছে। কিন্তু ডক্টর ইউনূস, তার যেহেতু এইসব বিষয়ে আগ্রহ কম ছিল, দেশের চাইতে নিজেকেই তিনি প্রমোট করতেন, তো 1 বছর সময় পেয়েও আমরা এটা কাজে লাগাতে পারিনি। বরং এখন আর মাত্র 3 মাসের মতো বাকি আছে। এই 3 মাসে ডক্টর খলিল অনেক ট্রাই করছে। আমাদের ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি, আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি। এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবেন। তাহলে প্রথমে আমরা একটু আলাপ করি যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে তার প্রেস ক্লাবে কি আলোচনা হয়েছে। এটা নিয়ে দেখলাম যে মিডিয়ায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে। অনেকেই জানতে চেয়েছে কি হচ্ছে। তাদের যে ছবিটা আমরা দেখেছি, সেই ছবিতে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে বোঝা যায় যে খুবই অন্তরঙ্গ পরিবেশে এই দুজনের আলোচনা হয়েছে। এই দুজনের আলোচনা হয়েছে মূলত বাংলাদেশে একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট কি করে এনশিওর করা যায়। আরো খোলামেলা করে যদি বলি যে বাংলাদেশে এখন যে রাজনৈতিক অবস্থাটা বিরাজ করছে, তাতে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ অনুপস্থিত। তাদের কার্যক্রমের উপরে একটা নিষেধাজ্ঞা, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করে গেছে ডক্টর ইউনূস। সুতরাং অফিসিয়ালি আওয়ামী লীগ কিন্তু কার্যক্রম করতে পারছে না। তার মানে অর্ধেকের বেশি নাই হয়ে গেছে। এই পলিটিক্যাল এনভায়রনমেন্টটা আর ইনক্লুসিভ নেই। সো আওয়ামী লীগ আবার কার্যক্রম অফিসিয়ালি শুরু করতে পারে। আওয়ামী লীগের কাজ চলছে দেশে বিদেশে। আওয়ামী লীগ এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মতো করে কাজ করছে, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগ সংগঠনের উপরে, তাদের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেবার বিষয়টা নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে তারেক রহমান যে গত বছরের 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছিলেন, তিনি কিন্তু 24 সালের 5ই আগস্টের পর আসেননি। তিনি অনেক কিছু ম্যানেজ করে এসেছেন। তার আসার পথে অনেকগুলো প্রতিবন্ধকতা ছিল এবং শেষমেশ তাকে ভারতের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করতে হচ্ছে। ভারতের কাছে মুচলেখা দিয়ে তিনি এসেছেন, এবং যে কারণে অনেকে ট্রল করেন যে তারেক রহমানের সরকার আসলে মুচলেখা সরকার। যাই হোক, তিনি যতগুলো শর্ত মেনে বাংলাদেশে এসেছেন, তার মধ্যে একটা ছিল ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, যেটা বললাম যে আওয়ামী লীগ সহ সবাই এখানে রাজনীতি করবে। এবং সেটি নিয়েই আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে, কি কৌশল নির্ধারণ হয়েছে, বা অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চান যে ভাই আওয়ামী লীগের কার্যক্রমটা কবে, এই যে নিষেধাজ্ঞা, এটা কবে তুলে নেবে। অনেকে আরেক ডিগ্রি একটু
বাড়িয়েই বেশ রাগ করে বলেন যে ইন্ডিয়া আমাদের জন্য কি করছে। আসলে এই প্রশ্নের উত্তরগুলো এইভাবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় না, কারণ এখানে অনেক কিছু আছে বিহাইন্ড দ্য স্ক্রিন, যেটা আগের থেকে বললে সেটা সমস্যা হয়। তবে মনে রাখবেন যে বর্তমানে যে বাংলাদেশে গৃহপালিত বিরোধী দল রয়েছে, জামাত, এনসিপি, এরা কিন্তু নানা রকমের সিন ক্রিয়েট করবে, এরা একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে না দেওয়ার, অ্যাটলিস্ট কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা না তুলে নেওয়ার। তো এই তাদের এই হইচই, তাদের হাতে কোনো কার্ড তুলে দিতে চাইছে না কোনো পক্ষই। সুতরাং যা হচ্ছে নীরবে হচ্ছে, পর্দার আড়ালে হচ্ছে। এবং ডক্টর খলিল তিনি কিন্তু একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের জন্য এখনো কাজ করছেন, ইনুসের সাথে থাকার সময়ও কাজ করেছেন। তার এই জিনিসটা আপনারা অনেকে হয়তো জানেন না। তিনি সব সময় তিনি বলেন যে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং যদি ধরেন ডক্টর খলিল যদি নিজে কমিউনিকেট না করে তাহলে আমরা কিন্তু অনুমান করতে পিছপা হব না, আমরা তখন অনুমান করতে শুরু করব, যে কারণে ডক্টর খলিল কমিউনিকেট করেন। তো প্রণয় ভার্মার সাথে মিটিং এর পরে তিনি গেছেন তুরস্কে। তুরস্কে ডক্টর খলিল যে মিটিংটা করেছে অ্যাবসলিউটলি তার এই জাতিসংঘের প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে, এর বাইরে তিনি কোনো রাজনৈতিক বিষয়ে আলাপ করেননি। তিনি তুরস্কে যেসব ইসলামিক কান্ট্রিজ গুলো আছে, বিশেষ করে ওআইসির যারা সদস্য আছে সেই সব দেশের রাষ্ট্রদূত বা দূতাবাসের প্রতিনিধিদের সাথে বসেছিলেন, তাদের সাথে তিনি ইফতার করেছেন। বেসিক্যালি তিনি ইফতার পার্টি থ্রো করেছিলেন। তো এর আগে তিনি ডক্টর খলিল কিন্তু সৌদি আরবও গিয়েছিলেন, কাতারে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ইরানের আক্রমণের কারণে তিনি সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশে ফিরে এসেছেন। এদিকে তুরস্কের থেকে আমেরিকায় যাচ্ছে। তুরস্কের কথাটা আমি কেন বলছি, তুরস্কের বিষয়ে আপনারা মনে আছে যে ডক্টর ইউনূসের আমলে সেই প্যারাসুট কি একটা আশিক নাকে, হ্যাঁ, সেই আশিক তুরস্কের থেকে ব্যাপক ইনভেস্টমেন্ট আনবে, এইসব শিশু উপদেষ্টারা গেল, বাংলাদেশে ড্রোন কোম্পানি হবে, বাংলাদেশে আর্মস ফ্যাক্টরি হবে চিটাগাঙে, অনেক কিছু আমরা শুনলাম। কিন্তু এইবার যে ডক্টর খলিল গেলেন সেখানে এই বিষয় নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? একদম একদম মুখ বন্ধ ছিল ডক্টর খলিলের। এবং এই যে তুরস্ক ড্রোন ফ্যাক্টরি করবে, তুরস্ক অস্ত্র কারখানা করবে বাংলাদেশে, এই সব কিছু স্থগিত হয়ে গেছে এবং ডক্টর খলিল ভুলেও ওই দিকে যায়নি। এবং ইন্টারেস্টিংলি হলো ডক্টর খলিলের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক, ডক্টর খলিলের সাথে কিন্তু ইন্ডিয়ারও একটা সম্পর্ক ডেভেলপ করেছিল। আবার ইন্ডিয়া এই বিষয়ে সাইপ্রাসকে সমর্থন করছে। ইন্ডিয়ার সাথে আরেকটা হিসাব আছে, সাইপ্রাসের কিছু দ্বীপ নিয়ে তুরস্ক এবং গ্রিসের মধ্যে একটা কনফ্লিক্ট আছে, সেখানে আবার ভারত সাইপ্রাসের পক্ষে গ্রিসের পক্ষে কাজ করছে। তো এই সব মিলিয়ে ডক্টর খলিলকে ভারত সমর্থন দেবে কিনা জানি না, তবে ডক্টর খলিলের পক্ষে আমেরিকা, ইসলামিক কান্ট্রিজ এরা আছে। ডক্টর খলিল ইজ ট্রাইং, তার একটাই দুঃখ যে 1 বছর যেখানে সাইপ্রাস সময় পেল সেখানে তিনি মাত্র 3 মাস, বাট হি ইজ ট্রাইং হার্ড। বাংলাদেশ যদি এই জাতিসংঘের এই সভাপতির এই প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে সেটা দেশ হিসেবে আমাদের জন্য গর্বের। আমরা কোনো সরকারকে পছন্দ করি বা না করি, তাহলে এখন আমরা দেখব যে এই আর 3 মাসের মতো সময় আছে, তারপরে এই জাতিসংঘের এই সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন হবে এবং আমরা দেখি কে জয়লাভ করে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। কাজেই তাদের যুক্তি হচ্ছে বিএনপি যদি গণভোট না মানে, বিএনপি যদি জুলাই সনদ হুবহু বাস্তবায়নের শর্তে রাজি না হয়, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা প্রয়োজনীয় না মনে করে, ক্ষেত্রে অসাংবিধানিক অদ্ভুত বিষয় বলে, তাহলে বিএনপি যেই জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে সেটাও তো রাষ্ট্রপতির সেই অদ্ভুত আদেশের উপর ভিত্তি করে। তাহলে বিএনপির এই সরকারের আইনি ভিত্তি কোথায় থাকে, বা সেই সরকারের সাংবিধানিক ভিত্তি বা কোথায়? ত্রয়োদশ সংসদের অধিবেশন যে কোনোভাবেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনে পাল্টে যাবে না, আর জুলাই সনদ হুবহু বাস্তবায়নের যে আর কোনো প্রত্যাশা থাকছে না সেটা পরিষ্কার হয়ে গেছে সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে। আজ রোববার ছিল রাষ্ট্রপতি যে আদেশ জারি করেছিলেন 2025-এর নভেম্বরে, সে অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকবার শেষ দিন। 2025-এর নভেম্বরে রাষ্ট্রপতির ডাকা আদেশে একদিকে যেমন সংসদ নির্বাচন এবং
গণভোটের কথা বলা হয়েছিল, তেমনি জুলাই সনদের কথা বলা হয়েছিল এবং কিভাবে সেটা বাস্তবায়ন হবে সে বিষয়ে ওই আদেশে বলে দেওয়া হয়েছিল যে নির্বাচনের ফলাফল ঘোষণার, সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে। কাজে আজই ছিল তার শেষ দিন এবং সংসদে দাঁড়িয়ে সংসদের বিরোধী দলের নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে এই বাধ্যবাধকতার জায়গা থেকেই তিনি স্মরণ করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ মনে করেছেন যে সময়ের বাধ্যবাধকতা শেষ হয়ে আসছে আজকে এবং সময় শেষ হলেও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হচ্ছে না। ডাক্তার শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আজ সেই 30তম পঞ্জিকা দিবস এবং সংবিধান সংস্কার পরিষদের ডাকার সময়সীমা আজকেই শেষ হচ্ছে এবং সেই অধিবেশন এখন পর্যন্ত ডাকা হয়নি। অথচ যে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে 13ই নভেম্বর 2025 তারিখে সংসদ নির্বাচন এবং গণভোটের কথা বলা হয়েছিল, সেই আদেশে পরিষ্কারভাবে 3 থেকে 15 নম্বর বিষয়গুলো জুলাই সনদ এবং গণভোটের সাথে সম্পর্কিত এবং বিরোধী দলের নেতা মনে করিয়েছেন যে ওই আদেশে বলা ছিল যে সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে এবং তিনি এটাও সংসদে ব্যাখ্যা করে বলেন যে সংসদের সংবিধানের 72 অনুচ্ছেদ অনুযায়ী যেহেতু প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন, তাই আমরা ধরে নিচ্ছি প্রধানমন্ত্রীর পরামর্শেই রাষ্ট্রপতি সংসদের এই সভা আহ্বান করেছেন। কাজেই রাষ্ট্রপতির আদেশে যে পরিষ্কার বলা আছে যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন ডাকা হবে একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের সভাও ডাকতে হবে, সে অনুযায়ী আজকের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ ডাকার কথা ছিল। কারণ সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশনের 180 দিনের মধ্যে আবার জুলাই সনদ বাস্তবায়ন সম্পন্ন করে ফেলার কথা। মানে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হচ্ছে না মানে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না। তবে জামায়াতে ইসলামীর আমির কিন্তু সংসদে দাঁড়িয়ে কোনো আন্দোলনে চলে যাওয়ার হুমকি দেন নাই, কিংবা এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে রাষ্ট্রপতি কেন ডাকছেন না সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন সে বিষয়ে কোনো বক্তব্য দেন নাই। অথচ জামায়াতে ইসলামীর তরফে 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে শনিবারেই জানিয়ে রাখা হয়েছে যে যদি রোববারের মধ্যে সরকার কোনো পদক্ষেপ না নেয় সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকার, তাহলে নাকি জামায়াতে ইসলামী সহ 11 দল রাজপথে আন্দোলনে যাবে এবং এমনকি জামায়াতে ইসলামীর নেতা 11 দলীয় ঐক্যজোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এই হুমকিও দিয়ে রেখেছেন যে তাহলে নাকি এই অধিবেশনই হবে এ সংসদের শেষ অধিবেশন। তবে এই আবদার পূরণের যে এই মুহূর্তে কোনো সম্ভাবনা নাই সেটা হয়তো জামায়াত ইসলামীর আমির আগেই পরিষ্কার বুঝেছিলেন, কারণ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করার কারণ হিসেবে বিএনপির তরফে সালাউদ্দিন আহমেদ তো শপথের দিনই জানিয়ে রেখেছিলেন যে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির নেতা তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই অসাংবিধানিক পরিষদের কোনো সভায় তারা শপথ নেবেন না, সে তার কোনো সদস্য হিসেবে, কিংবা জুলাই সনদে বিএনপি যেসব নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোকে বাদ দিয়ে বিএনপি হুবহু জুলাই সনদ বাস্তবায়নের কথাও ভাবছে না। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের প্রথম অধিবেশনের আগে তার সংসদ সদস্যদের সঙ্গে যে সভা করেছেন সংসদীয় দলের, সেখানেও তিনি পরিষ্কার করেছেন সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই এবং তিনি পরিষ্কার করেছেন যে জুলাই সনদ হুবহু বাস্তবায়নেরও কোনো সুযোগ নাই। বিএনপি যেসব সংস্কার প্রস্তাবকে গ্রহণযোগ্য মনে করে সেগুলোই তারা ধীরে ধীরে বাস্তবায়ন করবে। এই অবস্থায় আজ আবার বিএনপির তরফে যেই একমাত্র নেতা কথা বলছেন এই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কিংবা জুলাই সনদ নিয়ে, সেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদই সংসদে দাঁড়িয়েছিলেন বিরোধী দলীয় নেতার এই উদ্বেগের জবাব দিতে যে কেন সংবিধান সংস্কার পরিষদ গঠিত হচ্ছে না, এবং তিনি পরিষ্কার করে দিয়েছেন বিএনপির তরফে এই উদ্যোগ নেওয়ার কোনো সম্ভাবনা নাই। মানে ওই যে বিরোধী দলীয় নেতা যেমন বলেছেন প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতিকে দিয়ে সংবিধান সংস্কার পরিষদ ডাকানোর কোনো সম্ভাবনা নাই, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলছেন তারা মনে করেন জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয় সাংবিধানিক পথে চলতে হবে, কারণ রাষ্ট্র কোনো আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান আইন ও কানুন দিয়ে। এবং তিনি বলেছেন সরকার ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রতিশ্রুত, তবে তা কোনো অবৈধ বা আরোপিত আদেশের মাধ্যমে নয় বরং সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এবং তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে রাষ্ট্রপতির যে আদেশের কথা বিরোধী দলীয় নেতা বলছেন নভেম্বরের যে আদেশের মাধ্যমে এই সংবিধান সংস্কার পরিষদ গঠিত
প্রকাশিত হয়েছে এটার কোনো আইনি ভিত্তি নাই, কারণ সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কেবল অধ্যাদেশ জারি করতে পারেন, কিংবা কিন্তু সংবিধান পরিবর্তন বা সংশোধন সংক্রান্ত কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। অথচ গত বছরের নভেম্বরে জারি করা ওই বিষয়টি কোনো অধ্যাদেশ নয়, ওটা নাকি আদেশ, এবং সেটা কোনো আইনও নয়। সালাউদ্দিন আহমেদ বলছেন ওটা তো একটা অদ্ভুত বিষয়। মানে সালাউদ্দিন আহমেদরা এখন বলছেন যে রাষ্ট্রপতির জারি করা ওই আদেশ তো অবৈধ, অসাংবিধানিক, কাজেই তাদের পক্ষে ওই অসাংবিধানিক পথে ওই অদ্ভুত বিষয়কে অনুসরণ করে কোনো সংবিধান সংস্কার পরিষদ ডাকা সম্ভব নয়, এবং পরিষ্কার করে বলছেন এই আদেশের উপর ভিত্তি করে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়া